বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যাতে লং না হয় এ কারণে আমরা অ্যান্সার সহ এখানে লিখে রেখেছি, আমরা এক এক করে বুঝে দেব। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো যেহেতু এখানে 20% পাইকারি বিক্রেতারও 20% লাভ হয়, খুচরা বিক্রেতারও 20% লাভ হয়, এবং এখানে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। তো এখান থেকে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। তো দেখেন, এখানে আমরা লিখেছি যে 20% লাভে খুচরা বিক্রেতার 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তখন ক্রয় মূল্য কত হবে? 100কে 120 দ্বারা ভাগ করতে হবে। এখন যেহেতু এখানে বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে, তাহলে 576 টাকা বিক্রয় মূল্য হলে আমাদের ক্রয় মূল্য কত হবে? এই যে 100 ভাগ 120কে 576 দ্বারা গুণ করতে হবে। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 480 টাকা। তাহলে এই যে 480 টাকা যেটা পাইলাম, এটা আবার আমরা কি পাইলাম? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো যেটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সেটা কিন্তু আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, ঠিক আছে? তো দেখেন, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 20% লাভে পাইকারি বিক্রেতা। এবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, এটা পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। আর 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120 টাকা। এখন যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা, তাহলে 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 120কে 480 দ্বারা গুণ করতে হবে। তো এখান থেকে আমরা পাই ক্যালকুলেশন করলে 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। আচ্ছা, এখন 2 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলা আছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তো দেখেন, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100কে 95 দ্বারা ভাগ করতে হবে। এখন যেহেতু বিক্রয় মূল্য 2375 টাকা, তাহলে বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? এটাকে 2375 দ্বারা গুণ করলে যেটা হবে, সেটা আমাদের কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমরা ক্যালকুলেশন করলে পাই 2500 টাকা। তো দেখেন, এটা আমরা কি পাইলাম? ক্রয় মূল্যটা পাইলাম। এখন আমাদেরকে বের করতে বলছি যে 6% কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো, সেটা বের করতে হবে। তো এটা যদি আমাদের ক্রয় মূল্য হয়, এখন আমরা 6% লাভে কি বের করতে পারবো? বিক্রয় মূল্যটা বের করতে পারবো। তাহলে 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 106 ভাগ 100 টাকা। তাহলে ক্রয় মূল্য যেহেতু কত টাকা? 2500 টাকা। তাহলে ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 106 গুণন 2500 ভাগ 100। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাই 2650 টাকা। তাহলে ওই ডাল 2650 টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে, অথবা 6% লাভে বিক্রয় মূল্য 2650 টাকা, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখন 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এখানে দেখেন দেওয়া আছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 10টি 30 টাকায় ক্রয় করে, আবার 15টিও 30 টাকায় ক্রয় করে। তাহলে 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো দেখেন, 10টি কলার ক্রয় মূল্য প্রথমত 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 30কে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 টাকা।
তাহলে 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে 2 টাকা। তাহলে এখন গড় ক্রয় মূল্য কত হবে, একটি কলার গড় ক্রয় মূল্য কত হবে? তাহলে প্রথমে হচ্ছে একটি কলার ক্রয় মূল্য 3 টাকা, পরে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে যেহেতু 2টা কলা, একে 2 দ্বারা ভাগ করতে হবে, 3 আর 2 5, 5কে 2 দ্বারা ভাগ করলে হয় 2.5 টাকা। তাহলে একটা কলার গড় ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা। তো এখন দেখেন এখানে আবার 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা, 30 টাকা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত হবে, 30কে 12 দ্বারা ভাগ করতে হবে, তো ভাগ করলে আসে 2.5 টাকা। তো আমরা দেখলাম যে একটা কলার গড় ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা, আবার হচ্ছে বিক্রয় মূল্য 2.5 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, তাহলে আমরা বলতে পারি কোনো লাভ বা ক্ষতি হবে না। আচ্ছা, এখন যদি আমরা 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে দেখেন যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? বার্ষিক শতকরা মুনাফার হার কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা, এখানে দেওয়া আছে 10.5 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে এখানে মুনাফার হার হচ্ছে 10.5%, তো পার্সেন্টটা তুলে দিলে নিচে আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে মূলধন হচ্ছে দেওয়া আছে P = 2000 টাকা, সময় N = 5 বছর, আমাদেরকে মুনাফা কত সেটা বের করতে বলছে। তো আমরা কি জানি, আমরা জানি মুনাফা I = PRN। তাহলে P হচ্ছে মূলধন, মূলধন দেওয়া আছে 2000 টাকা, আর হচ্ছে মুনাফার হার যেটা হচ্ছে দেখেন 10 অর্থাৎ 10.5কে 5%-এর পরিবর্তে নিচে 100, তো আমরা সেটা লিখেছি, আর সময় N = হচ্ছে 5 বছর। তো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে 1050 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি 5 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন বার্ষিক মুনাফা আবার কি 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, আগে ছিল 10 টাকা, পরে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? মুনাফা যেহেতু শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তো দেখেন মুনাফার হার কমে, মুনাফার হার কমে 10 থেকে 8 টাকা, তাহলে এখানে কত কমে, 2 টাকা কমে। আগে ছিল 10 টাকা, পরে হয়েছে 8 টাকা, তাহলে কমছে কত টাকা, 2 টাকা। অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা কমে হচ্ছে 2 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কত কমবে, এই 2কে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3000 টাকার 3 বছরের, যদি এখানে 1 বছর হতো তাহলে আমরা কি লিখতাম, এই 2/100কে 3000 দ্বারা গুণ করতাম, 3000। তো যেহেতু আবার এখানে 1 বছরের পরিবর্তে 3 বছর, এই কারণে 3 দ্বারাও গুণ করতে হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাই 180 টাকা। তাহলে মুনাফা কমে হচ্ছে কত টাকা, 180 টাকা। আচ্ছা, এখন যদি আমরা 6 নম্বর প্রশ্নটি একটু দেখি, এখানে বলা আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে? তো দেখেন আসল হচ্ছে কত টাকা, 13,000 টাকা, সময় N = এই যে 5 বছর, আর আমরা জানি মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখানে মুনাফা আসল দেওয়া আছে 18,850 টাকা। তাহলে শুধু মুনাফা কত হবে, যেহেতু আসলও আমাদেরকে দেওয়া আছে, তাহলে মুনাফা I = কত হবে, এ হচ্ছে মুনাফা আসল যেটা হচ্ছে 18,850 টাকা, আর পি হচ্ছে আসল বা মূলধন। তাহলে মুনাফা আসল থেকে যদি মূলধন বাদ দিই তাহলে মুনাফাটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 5,850 টাকা। আর মুনাফার হার কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি কি মুনাফা I = PRN, এটা একটা সূত্র জানি। তাহলে এই PRNটাকে যদি বাম পাশে নিয়ে আসি, আইটাকে আমরা ডান পাশে নিয়ে যেতে পারি, অর্থাৎ বাম পাশের সবগুলোকে একই সাথে ডান পাশে, ডান পাশের সবগুলোকে একই সাথে বাম পাশে নিয়ে যাওয়া যায়, এতে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে R = কত হবে, এ পাশে আছে I, আর যেহেতু আর এর সাথে PN-টা গুণন আকারে আছে, এ পাশে এসে হবে ভাগ। আর যখন আমরা মুনাফার হার বের করব সবসময় 100% দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে I/PN গুণন 100%। তাহলে I হচ্ছে কি মুনাফা 5,850 টাকা,
আর পি হচ্ছে আসল বা মূলধন 13,000 টাকা, এন হচ্ছে সময় 5 বছর গুণন 100%। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 9%। ঠিক আছে, তাহলে মুনাফার হার কত পাইলাম? 9% পাইলাম। এরপরে আমরা যদি 7 নম্বর প্রশ্নটা একটু দেখি, এখানে বলা আছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদেরকে কি বলা আছে? শতকরা কত মুনাফায় 100 টাকায় 1 বছরে কত টাকা দিলে কোনো একটা আসলটা আমাদেরকে বলা নাই, সময় বলা আছে 8 বছরে এবং বলা আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা মনে করি আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান এক্স টাকা, সময় এন ইকুয়াল 8 বছর। তাহলে মুনাফা আসলে এখানে কি বলছে? দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসল এ ইকুয়াল 2x হবে, অর্থাৎ আসল হচ্ছে এক্স টাকা, একে 2 দ্বারা গুণ করলে 2x, যেহেতু দ্বিগুণের কথা বলা আছে, তাই না? তাহলে মুনাফা কত হবে? তাহলে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর পি হচ্ছে আসল। তাহলে এর থেকে যদি আমরা আসলটা বাদ দিই, মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই, তাহলে মুনাফা আসল 2x আর হচ্ছে আসল x, 2x থেকে x বাদ দিলে x টাকা, অর্থাৎ মুনাফা কত টাকা? x টাকা। ঠিক আছে, আমাদেরকে মুনাফার হার কত সেটা বের করতে হবে। তো দেখেন, আমরা জানি i ইকুয়াল PRN বা PRN ইকুয়াল i, তাহলে r ইকুয়াল কি হবে? PNটা যেহেতু গুণনাকার আছে পাশে এসে ভাগ হবে। ঠিক আছে, তো আমরা এখানে সাথে সাথে কি করব? 100% দ্বারা গুণ করে দেব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কত পাইলাম? তো দেখেন, তাহলে এই এক্স এক্স বাদ যায়, উপরে 1 থাকে, নিচে 8, 100%। তো 100কে 8 দ্বারা যদি আমরা কি করি? ভাগ করি, তাহলে 100কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 12.50%। ঠিক আছে, অর্থাৎ 12.5%। মুনাফার হার হচ্ছে কত? 12.5%। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি আমরা 8 নম্বর প্রশ্নটা একটু দেখি, এখানে কি বলা আছে যে 6,500 টাকা যে হার মুনাফায় অর্থাৎ 100 টাকায় 1 বছরে যে টাকাটা দেওয়া হয়, তাহলে 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। ওই একই হার মুনাফায়, অর্থাৎ প্রথমে যে হার মুনাফা দেওয়া হয়েছিল ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো দেখেন, প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম ক্ষেত্রে আমরা মুনাফার হারটা আগে বের করে নেব, দ্বিতীয় ক্ষেত্রে ওই মুনাফার হারটাই কিন্তু হবে। তো দেখেন, আসল হচ্ছে পি, যা আমাদেরকে দেওয়া আছে কত টাকা? 6,500 টাকা, আর সময় এন সমান আমাদেরকে দেওয়া আছে 4 বছর। তাহলে মুনাফা আসল এ সমান কত হবে? মুনাফা আসলে আমাদেরকে দেওয়া আছে 8,840 টাকা। তাহলে মুনাফা আই ইকুয়াল কত হবে? তাহলে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় 8,840 টাকা, পি হচ্ছে মূলধন বা আসল যেটা দেওয়া আছে 6,500 টাকা। তো আমরা যদি এখান থেকে বিয়োগ করি, তাহলে পাই হচ্ছে 2,340 টাকা। এখন মুনাফার হারটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন, আমরা জানি মুনাফা আই ইকুয়াল PRN, এখান থেকে PRN ইকুয়াল আই, তাহলে আর ইকুয়াল আই ভাগ PN। তো সাথে সাথে আমরা এখানে 100% দিয়ে কি করব? গুণ করব। সব সময় মনে রাখবো, মুনাফার হার বের করতে গেলে 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে আই হচ্ছে মুনাফা, যেটা হচ্ছে 2,340 টাকা। এরপরে পি হচ্ছে আসল 6,500 টাকা, এন হচ্ছে 4 বছর গুণন 100%। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাই হচ্ছে 9%। ঠিক আছে, তাহলে মুনাফার হার হচ্ছে কত? 9%। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এখন বলছে কি, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে আসল বের করতে হবে। তো দেখেন, তাহলে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে একটু লক্ষ্য করি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে 9%, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে মুনাফার হার ছিল সেটাই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার। তো পার্সেন্ট তুলে দিলে আমরা লিখতে পারি 9/100, পার্সেন্টের পরিবর্তে নিচে 100 দ্বারা ভাগ করব, আর সময় এন ইকুয়াল 4 বছর। তাহলে মুনাফা আসল এ সমান আমাদেরকে দেওয়া আছে 10,200 টাকা। তাহলে আসল কত সেটা বের করতে হবে। তো আমরা জানি মুনাফা আসল ইকুয়াল আসল প্লাস মুনাফা। মুনাফা আসল মানে কি? মুনাফা আসলটা হচ্ছে আসল আর মুনাফা একত্র করেই কিন্তু মুনাফা আসল হয়েছে। তো মুনাফা আসল আমাদেরকে দেওয়া আছে 10,200 টাকা। তাহলে আসল হচ্ছে পি, মুনাফা হচ্ছে আই, তাই না? তো
তো আমরা এখানে আবার আই এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে পিআরএন। তো দুটাতে যেহেতু পি আছে, পি যদি কমন নেই, এখানে কিছু নাই মানে 1 থাকে প্লাস, আর এখানে থাকে হচ্ছে আরএন। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে দেখেন আর এর মান হচ্ছে 9/100, যেটা আমরা আগেই বের করেছি, গুণন এন এর মান হচ্ছে 4। তো আমরা 100কে যদি 4 দ্বারা কাটি তাহলে 4×25 100, তাহলে এখানে 25 অর্থাৎ 9/25। তো এখানে যদি আমরা লসাগু নির্ণয় করি, একের নিচে কিছু নাই মানে 1 আছে, 1 আর 25-এর লসাগু 25। এখন 25কে এই ভগ্নাংশের হর হচ্ছে 1 দ্বারা 25কে ভাগ করলে 25, এই 25 দ্বারা 1কে গুণ করলে 25 হয়। আর এই ভগ্নাংশের হর হচ্ছে 25কে 25, তাই লসাগু 25কে 25 দ্বারা ভাগ করলে 1, সেই 1 দ্বারা এই ভগ্নাংশের লব 1কে গুণ করলে 9কে গুণ করলে 9 আর এখানে আমরা পাইলাম হচ্ছে 25 আর 9 হচ্ছে 34, আর নিচে আছে 25। ঠিক আছে, আমরা এখানে একটা লাইন স্কিপ করেছি, তো আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারবা। তো তাহলে 10,200 সমান পি দ্বারা যদি এখন গুণন করে দিই, এটা পি আর 34 গুণ করলে 34 পি, নিচে হচ্ছে 25। তো এই 10,200 নিচে কিছু নাই মানে কিন্তু 1 আছে, তাহলে 1 আর হচ্ছে 34 পি গুণ করলে হবে 34 পি। আবার এই ভগ্নাংশের লব হচ্ছে 10,200 আর এই ভগ্নাংশের হর 25 গুণ করলে, তো আমরা এটা গুণন আকারে লিখেছি। এরপরে দেখেন 34টা এই পাশে গুণন আকারে আছে, ও পাশে যায় ভাগ হবে, তাহলে আমরা এই উপরের সংখ্যাটাকে যদি 34 দ্বারা ভাগ করি তাহলে হয় হচ্ছে 7,500 টাকা। তাহলে আসল পি সমান হচ্ছে কত টাকা? 7,500 টাকা। আচ্ছা, এখন দেখেন 9 নাম্বার কোশ্চেনটা। এখানে বলা আছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো দেওয়া আছে সময় n = 4 বছর, মুনাফা i = 4,760 টাকা, মুনাফার হার 8.5%। তো পার্সেন্টটা তুলে দিলে নিচে 100 দ্বারা ভাগ করতে পারি। তো আসল বা মূলধন কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা কি জানি, i = PRN, তাহলে PRN = i, p সমান i/RN। তো এখানে i এর মান হচ্ছে, i হচ্ছে মুনাফা 4,760 টাকা, আর হচ্ছে 8.5%, অর্থাৎ 8.50 / 100, আর n হচ্ছে 4। ঠিক আছে, তো 100কে 4 দ্বারা কাটলে 25, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে 4,760 ভাগ 8.8/25। ঠিক আছে, তো এটা যেহেতু ভাগ আকারে আছে আমরা ভাগ আকারে লিখলাম, এখানে জাস্ট ভাগ চিহ্ন দিয়ে লিখলাম। তো এখান থেকে আমরা এটাকে যদি ভাগ চিহ্নটাকে যদি তুলে দেই তাহলে আমরা গুণন আকারে লিখতে পারি। তো গুণন আকারে লিখতে গেলে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে, তাহলে 4,760 গুণন 25 ছিল নিচে, এটা গেছে উপরে, আর উপরে ছিল যেটা সেটা আসছে নিচে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে 14,000 টাকা, অর্থাৎ আসল পি সমান হচ্ছে 14,000 টাকা। আচ্ছা, এখন যদি আমরা 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এখানে কি দেওয়া আছে দেখেন, যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে দুইটা অংশ দেওয়া আছে। তো প্রথম ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, মূলধন হচ্ছে, যেহেতু এখানে মূলধন দেওয়া নেই, আমাদেরকে বলছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, বার্ষিক 100 টাকায় 1 বছরের মুনাফা বা শতকরা মুনাফার হারও দেওয়া নাই, আমাদেরকে মূলধনও দেওয়া নাই। তো আমরা ধরে নেব প্রথম ক্ষেত্রে মূলধন হচ্ছে কত টাকা, মূলধন পি সমান x টাকা, সময় হচ্ছে n = 6 বছর, আর মুনাফা মূলধন হচ্ছে এ সমান আমরা লিখতে পারি হচ্ছে কত, 2x, যেহেতু এখানে বলা আছে দ্বিগুণ হবে, তাহলে মূলধনকে 2 দ্বারা গুণ করলে মুনাফা মূলধন 2x, তাহলে মুনাফা i = কত হবে, তাহলে 2x থেকে আমরা যদি আসল x বাদ দিই, 2x থেকে x বাদ দিলে x, তাহলে মুনাফার হার কত সেটা আমরা বের করব। তো আমরা জানি i = PRN। ঠিক আছে, তাহলে PRN = হচ্ছে i, তাহলে r = i/PN। তো সব সময় আচ্ছা, তাহলে দেখেন এখানে i হচ্ছে x, p হচ্ছে x এবং n হচ্ছে 6, তো x বাদ দিলে 6, অর্থাৎ 1/6। এখান থেকে মুনাফার হার r = 1/6। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন দ্বিতীয় ক্ষেত্রে আবার প্রথম ক্ষেত্রে যে মুনাফার হার, দ্বিতীয় ক্ষেত্রেও সেই মুনাফার হারটাই ব্যবহার করতে হবে। তাহলে মুনাফার হার r = 1/6,
সময় n ইকুয়াল 4 বছর দেওয়াই আছে প্রশ্নে। মুনাফা মূলধন বা মুনাফা আসল 2050 টাকা। এখন মূলধন কত সেটা বের করতে হবে। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা জানি মুনাফা মূলধন ইকুয়াল মূলধন প্লাস মুনাফা, ঠিক আছে। তাহলে মুনাফা মূলধন আমাদেরকে দেওয়াই আছে 2050 টাকা, আর মূলধন হচ্ছে পি, মুনাফা হচ্ছে আই। তাহলে আই এর পরিবর্তে আমরা আবার পি আর এন লিখতে পারি। দুটার থেকে যদি পি কমন নেই 1 প্লাস আর এন, তাহলে আর হচ্ছে 1/6 গুণন এন হচ্ছে 4। তো এখান থেকে আমরা 4 আর 1 গুণ করলে 4, আর নিচে হচ্ছে 6, ঠিক আছে। তো এখান থেকে লসাগু নির্ণয় করলে আমরা এই লাইনটা পাই। তো এখানে আমরা জাস্ট এই লাইনটা দেখাইছি, এই লাইনটা স্কিপ করেছি এখানে। তাহলে 2050 সমান পি আর 10 যদি গুণ করি তাহলে 10 পি, নিচে হচ্ছে 6, তাহলে আর গুণ করলে 10 পি সমান 2050 গুণন 6, ঠিক আছে। তো এখান থেকে এই দুটো গুণ করলে 12,310, এপাশে গুণন আকার আছে, এপাশে এসে ভাগ। তো 10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পি সমান পাই 12,230 টাকা, অর্থাৎ মূলধন হচ্ছে 1230 টাকা। আচ্ছা, আচ্ছা আমরা যদি এখন 11 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এখানে আমাদেরকে কি বলা আছে দেখেন, যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 6 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, ঠিক আছে। আগে ছিল বার্ষিক শতকরা 6 টাকা, এখন হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার, ঠিক আছে। আগে 500 টাকা ছিল, এখন আমাদেরকে অর্থাৎ মূলধন কত সেটা বলা নেই, কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, ঠিক আছে। তো দেখেন প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়াল 6%, পার্সেন্ট তুলে দিলে নিচে 100 দ্বারা ভাগ করব, আসল পি ইকুয়াল 500 টাকা, সময় 4 বছর, মুনাফা কত। তাহলে মুনাফা ইকুয়াল পি আর এন, পি হচ্ছে 500 আর হচ্ছে 6/100 গুণন 4। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 120 টাকা। তো দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে 5%, তো পার্সেন্ট তুলে দিলে হচ্ছে 5/100, এন ইকুয়াল হচ্ছে 2 বছর 6 মাস, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে 2 বছর 6 মাসকে যদি বছরে রূপান্তর করতে চাই তাহলে 6কে 12 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 বছরের সমান হচ্ছে 12 মাস, তাহলে 6 মাসকে 12 দ্বারা ভাগ করতে হবে। তো এখান থেকে লসাগু নির্ণয় করার পর আমরা পাই হচ্ছে 2.5 বছর, অথবা আমরা এই লাইনেও কাজটা করতে পারতাম, 6কে 12 দ্বারা ভাগ করলে আমরা পাইতাম হচ্ছে 0.5, তাহলে 2.5 বছর হইতো, ঠিক আছে। তো দেখেন তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে দেখেন মুনাফা আই ইকুয়াল হচ্ছে 120। তো আমাদেরকে আসল কত সেটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে। আমাদেরকে প্রথম ক্ষেত্রে যে মুনাফা, দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু সেই মুনাফাটাই, কিন্তু এখন আসলটা কত সেটা বের করতে হবে। তো দেখেন আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন, তাহলে পি আর এন ইকুয়াল আই, তাহলে পি ইকুয়াল আই ভাগ আর এন। তো এখান থেকে আই হচ্ছে 120, আর হচ্ছে 5/100, আর এন হচ্ছে 2.5, ঠিক আছে। তো আমরা যদি এখন হচ্ছে 5 আর 100 কাটাকাটি করি, তাহলে আমরা 20 দ্বারা যদি কাটি তাহলে 1/20 হয়, 1/20 হয়। তো 120 আছে উপরে, তো এটা যেহেতু, আচ্ছা আমরা 2.5 আর 1 যদি আবার গুণন করি তাহলে 2.5, নিচে হচ্ছে 20, ভাগ আকারে আছে, তো আমরা ভাগ চিহ্ন দিয়ে লিখলাম, এরপরে হচ্ছে আমরা কি করব, এখানে ভাগ চিহ্নটাকে গুণন চিহ্নে যদি রূপান্তর করি তাহলে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে, তাহলে 20 ছিল নিচে উপরে গেছে, আর উপরে 2.5 ছিল নিচে এসেছে, ঠিক আছে। তো এরপরে দেখেন আমরা এখানে কি করেছি, তাহলে আমরা 120 আর 20 গুণন আকারে লিখেছি, নিচে হচ্ছে 2.5, তো গুণন করলে হয় 2400, 2400কে 2.5 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 960, অর্থাৎ কি হচ্ছে বা আসল হচ্ছে 960, আসল 960 টাকা। আচ্ছা এরপরে যদি আমরা 12 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি একটু লক্ষ্য করি, তো এখানে বলা আছে যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল, ঠিক আছে। তো দেখেন মুনাফার হার বাড়ে হচ্ছে 10% থেকে 10%, অর্থাৎ আগে ছিল 8%, পরে হয়েছে 10%, তাহলে 10% থেকে 8% বাদ দিলে 2%, বাড়ে হচ্ছে 2%।
তাহলে পার্সেন্টের পরিবর্তে নিচে আমরা 100 লিখতে পারি। তো 2 দ্বারা যদি কাটি তাহলে 1/50 লিখতে পারি। আর মুনাফা বাড়ে হচ্ছে অর্থাৎ মুনাফা 128 টাকা আমাদেরকে এখানে দেওয়া আছে, বেড়ে 128 টাকা হয়েছে। তাহলে সময় n ইকুয়াল হচ্ছে 4 বছর, মূলধন কত? তো আমরা জানি i ইকুয়াল PRN, তাহলে PRN ইকুয়াল i, P ইকুয়াল i ভাগ RN। তো এখান থেকে আমরা যদি মানগুলো একটু বসাই, দেখেন i এর মান হচ্ছে 128, আর হচ্ছে 1/50, আর n হচ্ছে 4 বছর। ঠিক আছে, তো 4 আর 1 গুণ করলে 4, নিচে হচ্ছে 50। আমরা এটাকে ভাগ চিহ্ন দিয়ে লিখেছি, এরপরে ভাগ চিহ্নটাকে গুণন চিহ্নে রূপান্তর করেছি, নিচেরটা উপরে, উপরেরটা নিচে এসেছে। এরপরে আমরা গুণন করেছি, গুণন করে 4 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 1600 টাকা, অর্থাৎ আসল P ইকুয়াল 1600 টাকা। এরপরে আমরা যদি 13 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা আছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। ঠিক আছে, আসল আর হচ্ছে মুনাফার হার নির্ণয় করতে। তো দেখেন এখানে কোনো একটা আসল যেটা 3 বছরে মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। তো এখানে দুইটা অংশ দেওয়া আছে, দুইটার ক্ষেত্রেই কিন্তু আসলটা সেম। তো এখন আসল আর মুনাফার হার বের করতে বলা হচ্ছে। তাহলে আসল প্লাস 5 বছরের মুনাফা 1830 টাকা, আর আসল প্লাস 3 বছরের মুনাফা 1578 টাকা। তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 বছরের মুনাফা 1830 থেকে 1578 যদি বিয়োগ করি তাহলে 252 টাকা। তাহলে 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা। তাহলে 1 বছরের মুনাফা কত হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। 3 বছরের মুনাফা কত হবে? এটাকে 3 দ্বারা গুণন করতে হবে। তাহলে 378 টাকা 3 বছরের মুনাফা। ঠিক আছে, তো দেখেন তাহলে 3 বছরের ক্ষেত্রে আসল হচ্ছে কত হবে? যেহেতু 3 বছরের আমরা মুনাফা বের করেছি, তাহলে আসল দেওয়া ছিল, মুনাফা আসল দেওয়া ছিল 1578 টাকা, সেখান থেকে যদি মুনাফাটা বাদ দিই তাহলে আসল 1200 টাকা। তো আমরা জানি আমাদেরকে আবার কি বের করতে হবে? আসল বের করতে হবে, তাই না? অর্থাৎ মুনাফার হার বের করতে হবে। আসলটা আমরা বের করলে এখন মুনাফার হার বের করব। তো আমরা জানি i ইকুয়াল PRN, PRN ইকুয়াল হচ্ছে i, তাহলে r ইকুয়াল কত হবে? i ভাগ PN, যেহেতু এই পাশে আর এর সাথে PN গুণনাকার আছে, এই পাশে এসে ভাগ। আর মুনাফার হার বের করতে গেলে সবসময় 100% দ্বারা গুণ করব। ঠিক আছে, তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করার পর আমরা পাই হচ্ছে 10.5%, অর্থাৎ 10.5%। তাহলে আসল হচ্ছে 12,000 টাকা, মুনাফার হার হচ্ছে 10.5%। আচ্ছা, এখন যদি আমরা 14 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? তো দেখেন প্রথম ক্ষেত্রে আমরা জানি মুনাফা i ইকুয়াল PRN। তো এক্ষেত্রে মুনাফা আমরা পাই হচ্ছে কত? P হচ্ছে 3000 টাকা, আর হচ্ছে 1 ভাগ, অর্থাৎ 10 ভাগ 100%-এর পরিবর্তে আমরা নিচে 100 দ্বারা ভাগ করেছি, গুণন n হচ্ছে 1 বছর। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 300 টাকা। আবার হচ্ছে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে একটু লক্ষ্য করি, তো দেখেন দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি মুনাফা i ইকুয়াল PRN। তো এখান থেকে P হচ্ছে 2000 টাকা, আর হচ্ছে 8 ভাগ 100 গুণন n হচ্ছে 1। তো এখান থেকে পাই হচ্ছে 160 টাকা। ঠিক আছে, তো অতএব আমরা কি লিখতে পারি? মোট আসল, প্রথম ক্ষেত্রে আসল হচ্ছে 3000 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে আসল 2000 টাকা, মোটে 5000 টাকা। তাহলে মোট মুনাফা প্রথম ক্ষেত্রে 300, দ্বিতীয় ক্ষেত্রে 160, তাহলে 460 টাকা। এখন আমাদেরকে এখান থেকে এবং সময় n ইকুয়াল 1 বছর, এখন মুনাফার হার কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা জানি i ইকুয়াল PRN, তাহলে PRN ইকুয়াল i, তাহলে r ইকুয়াল i ভাগ PN গুণন 100%। i হচ্ছে মোট মুনাফা হচ্ছে 460 টাকা, এরপরে P হচ্ছে মোট আসল হচ্ছে 5000 টাকা, n হচ্ছে 1 বছর গুণন 100%। তো এখান থেকে উপরের একটা শূন্য নিচের একটা শূন্য বাদ যায়, আমরা 100 আর 46। আচ্ছা, আমরা এখন কি করতে পারি? এখানে আবার 500-কে লিখতে পারি 5 গুণন 100, এই 100 বাদ যায়, 46-কে 5 দ্বারা গুণ করলে 9.2%। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি 15 নম্বর যে প্রশ্নটা আছে একটু যদি লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। ঠিক আছে,
তাহলে 3 বছরের জন্য নিয়েছিলেন 10,000 টাকা, 4 বছরের জন্য নিয়েছিলেন 15,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে উভয় ক্ষেত্রে যদি মুনাফার হারটা সমান হয় সেক্ষেত্রে মুনাফার হার কত হবে সেটা বের করতে হবে। তো দেখেন, মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়াল x%। তাহলে পার্সেন্টের পরিবর্তে x ভাগে 100 লিখতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে আসল হচ্ছে 10,000 টাকা, সময় 3 বছর, মুনাফার হার তাহলে কত হবে, আর ইকুয়াল x ভাগে 100, মুনাফা আই ইকুয়াল কত সেটা আমরা বের করব আগে। ঠিক আছে, তো দেখেন আমরা জানি আই ইকুয়াল PRN। তো এখান থেকে পি হচ্ছে 10,000, আর হচ্ছে x ভাগে 100, আর এন হচ্ছে 3। তো এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 300x। মুনাফা হচ্ছে আই ইকুয়াল 300x। ঠিক আছে, আবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা দেখব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসল হচ্ছে পি ইকুয়াল 15,000 টাকা, সময় এন ইকুয়াল 4 বছর, মুনাফার হার আর ইকুয়াল x ভাগে 100, মুনাফা আই ইকুয়াল কত। তাহলে মুনাফা আই ইকুয়াল PRN। তাহলে পি হচ্ছে 15,000 টাকা, আর হচ্ছে x ভাগে 100, আর এন হচ্ছে 4। তো এখান থেকে আমরা পাই হচ্ছে 600x টাকা। তাহলে প্রশ্ন মতে প্রথম ক্ষেত্রে ছিল হচ্ছে 300x, দ্বিতীয় ক্ষেত্রে 600x। তো এই দুইটা মুনাফার সমান, আবার মুনাফা আমাদেরকে দেওয়া আছে 9,900 টাকা। সে দুইটা ক্ষেত্রে মুনাফা দিয়েছিল 9,900 টাকা। ঠিক আছে, তাহলে 900x সমান 9,900। তাহলে x সমান 900 গুণন আকার আছে, পাশে এসে ভাগ হবে, তো ভাগ করলে পাই 11। তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে 11%। আচ্ছা, এখন যদি আমরা 16 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে বলা আছে যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে একই হার মুনাফায় কোনো আসল, মুনাফার হারও বলা নাই এবং আসলও বলা নাই, কিন্তু একই হার, এখানে আমাদের দুইটা অংশ দেওয়া আছে, বলা আছে একই হারে মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো মনে করি আসল পি ইকুয়াল x টাকা, তাহলে প্রথম ক্ষেত্রে আসল পি ইকুয়াল x টাকা, সময় এন ইকুয়াল 6 বছর, আর মুনাফা আসল এ ইকুয়াল, তাহলে কি হবে, প্রথম ক্ষেত্রে হচ্ছে দ্বিগুণ, তাহলে 2x টাকা। তাহলে মুনাফা কত হবে, 2x থেকে যদি x বাদ দিই তাহলে x টাকা। তাহলে মুনাফার হার কত সেটা আমরা দেখব। তো আমরা জানি আই ইকুয়াল PRN ইকুয়াল আই, তাহলে আর ইকুয়াল আই ভাগ PN। তাহলে আই হচ্ছে x, পি হচ্ছে x, এন হচ্ছে 6। তো x বাদ গেলে 1/6। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবার আসল হচ্ছে পি ইকুয়াল x টাকা, মুনাফা আসল এ ইকুয়াল কত হবে, 3x হবে, যেহেতু আবার বলা আছে যে 3 গুণ হবে, তো সেক্ষেত্রে আবার 3x হবে। তো তখন মুনাফা কত হবে, 3x থেকে x বাদ দিলে 2x। আর মুনাফার হার আবার হচ্ছে প্রথম ক্ষেত্রে যেটা ছিল দ্বিতীয় ক্ষেত্রেও সেটা 1/6। এখন সময়টা কত আমাদেরকে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখেন, তাহলে আমরা যদি সময়টা বের করতে চাই তাহলে আমরা জানি আই ইকুয়াল PRN। আই এর মান আমরা পাইলাম, মুনাফা হচ্ছে 2x দ্বিতীয় ক্ষেত্রে, পি হচ্ছে x, আর হচ্ছে 1/6 যেটা প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রেও সেটা, আর এন হচ্ছে এনটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি x আর n গুণ করি, x এর নিচে হচ্ছে 6, তাহলে 2x ইকুয়াল xn/6। তাহলে আমরা লিখতে পারি xn ইকুয়াল, আর গুণ করলে xn ইকুয়াল 6 2 12x। তাহলে এক্সটা ওই পাশে যায় ভাগ হবে, গুণন আকার আছে, পাশে যায় ভাগ হবে, x বাদ গেলে 12, অর্থাৎ n ইকুয়াল 12 বছর। ঠিক আছে, n ইকুয়াল 12 বছর। এখন যদি আমরা 17 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল, কোনো নির্দিষ্ট সময়ের, আমাদেরকে সময়টা বলা নাই, মুনাফা আসল হচ্ছে 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 অংশ। মুনাফাটা কি, আসলের 5/2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করতে বলা হয়েছে। তো মনে করি আসল হচ্ছে পি টাকা, মুনাফা আসলের কত অংশ, 5/2 অংশ, অর্থাৎ 2p/5 আমরা লিখতে পারি। আর মুনাফার হার আর ইকুয়াল 8% দেওয়া আছে, পার্সেন্টের পরিবর্তে নিচে 100 দ্বারা ভাগ করতে পারি, সময় কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা যদি একটু দেখি, আমরা জানি আই ইকুয়াল PRN। তো আই দেওয়া আছে 2p/5, আর পি গুণন আর এর পরিবর্তে 8/100, আর এন গুণন এন, যেহেতু আমাদেরকে সময়টা বের করতে হবে। তাহলে 2p/5 ইকুয়াল আমরা লিখতে পি গুণন 8 গুণন n/100, অর্থাৎ পি গুণন 8 গুণন অথবা 8 গুণন পি গুণন n/100। ঠিক আছে, তো আমরা যদি আর গুণন করি তাহলে কত হবে,
দেখেন ৫ 40 PN ইকুয়াল ১০০ × ২০০ পি। তাহলে এ পাশে পিটা যেহেতু গুণনাকার আছে, অর্থাৎ ৮০ পি যেহেতু গুণনাকার, 40 পি যেহেতু গুণনাকার আছে, ও পাশে যায় ভাগ হবে। তো আমরা যদি পিপি বাদ দিই, ২০০কে 40 দ্বারা ভাগ করি, তাহলে 5 বছর। তাহলে সময় এন ইকুয়াল হচ্ছে 5 বছর। ঠিক আছে। তো এখন যদি আমরা 18 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? তো দেখেন, আসল হচ্ছে পি সমান আমাদেরকে দেওয়া আছে 10 লাখ টাকা। ঠিক আছে। সময় এন সমান হচ্ছে 3 মাস, অথবা এটাকে যদি বছরে রূপান্তর করতে চাই তাহলে 3কে 12 দ্বারা ভাগ করতে হবে, কারণ 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে এখান থেকে পাই হচ্ছে 1/4 বছর। আর মুনাফার হার আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 12%। তো পার্সেন্টটা তুলে দিলে আমরা নিচে 100 দ্বারা ভাগ দেব। তো মুনাফা আই ইকুয়াল কত? আমরা জানি মুনাফা আই ইকুয়াল হচ্ছে PRN। তাহলে পি হচ্ছে 10 লক্ষ গুণন আর হচ্ছে 12/100 গুণন এন হচ্ছে 1/4। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 30,000 টাকা। তাহলে 3 মাস অন্তর তিনি 30,000 টাকা মুনাফা পাবেন। আচ্ছা, এখন আমরা যদি 19 নম্বর সৃজনশীল প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে বলা আছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ঠিক আছে। তাহলে যশোর থেকে যখন ক্রয় করে 36 টাকায় 12টি, আবার যখন কুষ্টিয়া থেকে তখনও 36 টাকায় 18টি। দুটার ক্ষেত্রেই টাকা সেম, কিন্তু কলার সংখ্যা ভিন্ন। এখন বলা আছে ব্যবসায়ী বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ঠিক আছে। ব্যবসায়ীর বিক্রয় কর্মী কি করলেন? 36 টাকায় 15টি দরে বিক্রয় করলেন। এখন ক নম্বরে বলা আছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শো কলা কি দরে ক্রয় করেছিলেন? প্রতি শো কলা। তো দেখেন, তাহলে যশোর থেকে 12টি কলা ক্রয় করে হচ্ছে 36 টাকায়, তাহলে একটি ক্রয় করবে 36/12, তাহলে 100টি। তাহলে এটাকে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 300 টাকা। তাহলে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা ক্রয় করা হচ্ছে 300 টাকায়। ক নম্বরে বলা আছে যে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি, তো যশোর থেকে 12টি কলা ক্রয় করে 36 টাকায়, তাহলে একটার মূল্য হবে 36কে 12 দ্বারা ভাগ করলে 3 টাকা। কুষ্টিয়া থেকে আবার 18টি কলা ক্রয় করে 36 টাকায়, তাহলে একটার মূল্য হবে 36কে 18 দ্বারা ভাগ করলে 2 টাকা। তাহলে এখানে যদি আমরা গড় মূল্য বের করি, তাহলে একটা হচ্ছে যশোর, একটা হচ্ছে কুষ্টিয়া, তাহলে 2টি কলার ক্রয় মূল্য 3 + 2 5 টাকা। তাহলে গড় মূল্য কত হবে? 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5 টাকা। ঠিক আছে। আবার 15টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। তাহলে একটার বিক্রয় মূল্য কত? 36কে 15 দ্বারা ভাগ করলে 2.4 টাকা। ঠিক আছে। তো এক্ষেত্রে দেখেন, আমাদের ক্রয় মূল্য ছিল 2.5 আর বিক্রয় মূল্য আমরা পাইলাম হচ্ছে 2.4। যেহেতু এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, সুতরাং ক্ষতি হয়েছে, তাই না? যেহেতু বিক্রয় মূল্য কম, তাহলে ক্ষতি সমান আমরা কি লিখতে পারি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলেই তো ক্ষতি পাওয়া যাবে। ক্রয় মূল্য হচ্ছে 5/2, অর্থাৎ একটা কলার ক্রয় মূল্য, আমরা এখানে গড় ক্রয় মূল্য কি দেখেছিলাম? 5/2 সমান সমান পাইছিলাম 2.5। তো আমরা 2.5-এর পরিবর্তে 5/2ও লিখতে পারি। তাহলে 5/2 ইকুয়াল 12/5। ঠিক আছে। এই যে এখানে আবার বিক্রয় মূল্য, ঠিক আছে, 12/5, এটার পরিবর্তে 2.4। তো আমরা লিখতে পারি হচ্ছে 12/5 টাকা। তাহলে এখান থেকে 5 আর 2 এর লসাগু হচ্ছে 10। 10কে 2 দ্বারা যদি ভাগ করি 5, 5 দ্বারা 5কে গুণন করলে 25, মাইনাস 5 দ্বারা যদি 20কে ভাগ করি 2, 2 দ্বারা 12কে গুণ করলে 24। ঠিক আছে। তাহলে 25 থেকে 24 বাদ দিলে 1/10 টাকা। ঠিক আছে। তাহলে ক্ষতি হয়েছে 1/10 টাকা। তো দেখেন, এখান থেকে আমাদেরকে শতকরা ক্ষতি বের করতে হবে। তো এখন 5/2 টাকায় ক্ষতি হয় হচ্ছে 1/10 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হবে কত? এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এখানে ভাগ আকারে লিখেছি 1/10 ভাগ 5/2। তো এটাকে আমরা ভাগ চিহ্ন দিয়ে লিখেছি, এরপরে ভাগ চিহ্নের পরিবর্তে গুণন চিহ্ন লিখেছি, এই কারণে নিচেরটা উপরে, উপরেরটা নিচে আসবে। তো 2 আর 1 কে 2, 5 × 2 = 5 × 10 = 50 হবে এখানে। ঠিক আছে।
তাহলে 100 টাকায় ক্ষতি হয়, যেহেতু আমাদেরকে শতকরা, এই কারণে 100 দ্বারা গুণ করতে হবে। তো 100 দ্বারা গুণ করলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাই 4 টাকা। তার মানে 100 টাকায় ক্ষতি হয় হচ্ছে 4 টাকা, তাহলে নির্ণয় ক্ষতি 4%। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি আমাদেরকে গ নাম্বারে কি বলা আছে। তো দেখেন, আমাদেরকে গ নাম্বারে বলা ছিল যে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। যদি 25% লাভ করতে চায় তাহলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে সেটা বের করতে। তো দেখেন, আচ্ছা, তাহলে 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা হবে। যেহেতু 25% লাভ, তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 ভাগ 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 5 ভাগ 2 টাকা হলে, অর্থাৎ একটা 5 ভাগ 2, কিন্তু এটা একটা কলার ক্রয় মূল্য, যেটা আমরা খ নাম্বারে দেখেছি, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য যদি 5 ভাগ 2 টাকা হয় বা একটা কলার ক্রয় মূল্য কিন্তু এটা নির্দেশ করতেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে এটা দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তো দেখেন, 125 ভাগ 100 গুণন 5 ভাগ 2, তো এটা যদি আমরা কি করি, ক্যালকুলেশন করি, তো এখান থেকে আমরা তাহলে পাই হচ্ছে কত? 25 ভাগ 8 টাকা, 25 ভাগ 8 টাকা, ঠিক আছে। তাহলে একটা কলার আমরা কি পাইলাম? বিক্রয় মূল্য পাইলাম হচ্ছে 25 ভাগ 8 টাকা। তো দেখেন, আমাদেরকে এক হালি কলার কথা বলছে, প্রতি হালি কলা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য যদি 25 ভাগ 8 টাকা হয়, তাহলে 4টি কলার বিক্রয় মূল্য কত হবে? 4 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে পাই হচ্ছে 12.5 টাকা, ঠিক আছে। অর্থাৎ 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা 12.5 টাকা দরে বিক্রি করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ যে 20 নম্বর প্রশ্নটি আছে আমরা একটু সেটা দেখব। তো এখানে বলা আছে যে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। এখন বলা আছে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে আমরা জানি আই ইকুয়াল PRN বা PRN ইকুয়াল আই, তাহলে পি ইকুয়াল আই ভাগ RN, এটা হচ্ছে মূলধন নির্ণয়ের সূত্র, যেখানে পি হচ্ছে মূলধন বা আসল, আই হচ্ছে মুনাফা, আর হচ্ছে মুনাফার হার বা 100 টাকায় 1 বছরের মুনাফা, আর এন হচ্ছে সময়। এরপরে খ নম্বরে কি বলছে? মুনাফার হার নির্ণয় করো, ঠিক আছে। মুনাফার হার নির্ণয় করতে হবে। তো দেখেন, এখানে আসল প্লাস 5 বছরের মুনাফা দেওয়া ছিল আমাদেরকে 30,000 টাকা, আর আসল প্লাস 3 বছরের মুনাফা দেওয়া ছিল হচ্ছে 28,000 টাকা। তাহলে 2 বছরের মুনাফা কত হবে? 30,000 থেকে 28,000 বাদ দিলে 2,000 টাকা। তাহলে 1 বছরের মুনাফা কত হবে? 2,000কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 বছরের কত হবে? 3 দ্বারা গুণ করতে হবে 1 বছরের মুনাফাটাকে। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 3,000 টাকা। তাহলে আসল প্লাস 3,000 টাকা সমান সমান হচ্ছে কত টাকা? আসল আর মুনাফা, ঠিক আছে, 3,000 টাকা মিলে হচ্ছে 28,000 টাকা। তাহলে আসল কত হবে? 28,000 টাকার থেকে যদি মুনাফা 3,000 টাকা বাদ দিই তাহলে পাই হচ্ছে 25,000 টাকা। তাহলে আমরা আসল পাইলাম হচ্ছে কত টাকা? 25,000 টাকা। তো আমরা জানি মুনাফা আই ইকুয়াল PRN, যেহেতু মুনাফার হার বের করতে হবে, তাহলে আর PRN ইকুয়াল আই, আর ইকুয়াল আই ভাগ PN। মুনাফার হারের ক্ষেত্রে সবসময় 100% দ্বারা গুণ করব। তো এখান থেকে আই এর মান হচ্ছে কত? 3,000 টাকা, পি এর মান হচ্ছে 25,000 টাকা, সময় হচ্ছে 3 বছর গুণন 100%। তো এখান থেকে আমরা দেখতে পাই 3টা শূন্য 3টা শূন্য বাদ, 3 আর 3 বাদ, তাহলে নিচে হচ্ছে 25, উপরে হচ্ছে 100, ঠিক আছে। তো 100কে যদি আমরা 25 দ্বারা কি করি, ভাগ করি, তাহলে 100কে 25 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 4%, ঠিক আছে। তো মুনাফার হার হচ্ছে কত পাচ্ছেন? 4%। আচ্ছা, এরপরে আমাদেরকে কি বলা ছিল? তো দেখেন, আমাদেরকে খ নম্বরে বলা ছিল যে মুনাফার হার নির্ণয় করো, সেটা আমরা বের করেছি 4%। আর গ নম্বরে বলেছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো দেখেন, আমরা যদি একটু দেখি, তো আমরা জানি মুনাফা আসল, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় এ ইকুয়াল পি প্লাস আই। পি হচ্ছে মুনাফা আসল বা মূলধন, আই হচ্ছে মুনাফা। তাহলে এ ইকুয়াল পি প্লাস আই এর পরিবর্তে আমরা আবার লিখতে পারি হচ্ছে PRN, ঠিক আছে। তো উভয় পক্ষ থেকে পি কমন নিলে 1 প্লাস RN, এখানে কিছু থাকে না মানে 1, আর এখানে হচ্ছে RN।
তো এখানে আবার হচ্ছে আমাদেরকে মুনাফা আসল দেওয়া আছে 48,000 টাকা, আমরা সেটা লিখেছি। তো এখানে দেখেন 1 প্লাস আর এর মান হচ্ছে 4/100, যেহেতু মুনাফার হার হচ্ছে কত 4%, আমরা খ নাম্বারে বের করেছি। তো পার্সেন্টকে তুলে দিলে নিচে 100 লিখতে পারি, অর্থাৎ 4/100। আর এন হচ্ছে কত বছর, 5 বছর, ঠিক আছে। তো আমরা যদি 5 আর 100 কাটাকাটি করি তাহলে নিচে হয় হচ্ছে 20, ঠিক আছে। 20কে যদি আবার 20 আর 4 যদি আমরা আবার কাটাকাটি করি, 4 দ্বারা কাটলে তাহলে 1/5 হয়। এখানে হচ্ছে 1 প্লাস 1/5, ঠিক আছে। তো এখান থেকে আমরা লসাগু নির্ণয় করার পর আমরা পাই হচ্ছে পি গুণন 6/5, অর্থাৎ 6p/5। তো আমরা এখানে যদি আড়াআড়ি গুণ করি তাহলে 6p ইকুয়াল 48,000 গুণন 5। তো 6 যেহেতু এ পাশে গুণন আকার আছে, এ পাশে এসে ভাগ হবে। তো আমরা যদি ভাগ করি তাহলে পাই হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আসল কত পাইলাম, 40,000 টাকা। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমাদের অনুশীলনী 2.1-এর যে প্রশ্নগুলো ছিল আমরা এই অল্প সময়ের মধ্যে সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে। তো এরপরও যদি কোথাও তোমরা বুঝতে না পারো তো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এভাবে আমরা প্রত্যেকটা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে দেব, বোর্ড বইয়ের কাজগুলো সমাধান করে দেব। তো ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।